একটি কালো সাপ সেই মাটির ঢিবি থেকে বেরিয়ে কবিতার দেওয়া দুধ কলা খেতে থাকে। শুনছ, তোমার বোন আর বোনের পর আবার দুটো আম বাগান কিনেছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, এ তো খুশির খবর। হ্যাঁ, সেই তো। ওরা একের পর এক সম্পত্তি বাড়িয়ে যাক, আর তুমি শুধু বসে বসে দেখো। আরে ওদের সম্পত্তি বাড়ানোর মানেই তো আমাদের লাভ। আচ্ছা চলো, বরং আমরা কয়েকদিনের জন্য কবিতাদের বাড়ি ঘুরে আসি। এর পরের দিন সকালে কবিতা মা নাগেশ্বরী দেবীর মন্দিরে পুজো করছিল। হে দেবী, হে মা মনসা, তোমার আশীর্বাদে আমার সব কিছু আছে। শুধু এই কোলটা কেন খালি রেখেছো মা? এবার মুখ তুলে চাও। কবিতা, কবিতা, ও তুমি মন্দিরে, আর আমি গোটা বাড়ি তোমায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কিছু দরকার ছিল? আরে বাড়ি গিয়ে দেখবে, চলো কারা এসেছে। এরপর বিকাশ ও কবিতা তাদের বাড়ির ভেতরে যায়, আর সেখানে পৌঁছে আরে দাদা, তুই, বৌদি, কেমন আছো তোমরা? অনেকদিন হলো আমি আমার বোনকে দেখিনি, তাই একেবারে কয়েকদিন থাকবো বলে চলে এসেছি। খুব ভালো করেছো, কয়েকদিন থাকো তোমরা, কবিতারও ভালো লাগবে। এই কথা শুনে মৌসুমী মনে মনে বলে, কয়েকদিন নয়, আমরা যাতে চিরকাল এখানে থাকতে পারি তার ব্যবস্থা করতে এসেছি। এরপর থেকে দুলাল ও মৌসুমী তাদের ছেলেকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। তারপর নাগপঞ্চমীর দিন খুব ধুমধামের সাথে তাদের বাড়ির মন্দিরে দেবী নাগেশ্বরীর পুজো হয়। চলো বৌদি, আমরা মন্দিরের পাশে ওই মাটির ঢিবির কাছে যাই। ওখানে আমি প্রতি বছর দুধ কলার নৈবেদ্য দিই, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মা এসে সেই নৈবেদ্য গ্রহণ করেননি। জানি না আজ উনি কি করবেন। এরপর কবিতা ও মৌসুমী সেই মাটির ঢিবির সামনে আসে এবং একটি পাত্রে রাখা দুধ কলা ঢিবির সামনে রাখে। আশীর্বাদ করো মা, এই সামান্য দুধ কলাটুকু গ্রহণ করো। আমার কোল ভরে দাও মা, দয়া করো, দয়া করো। মনে কত শখ, চোখের সামনে আমার ছেলেটা রয়েছে, দেখতে পাচ্ছে না। তখনই এক আশ্চর্য ঘটনা দেখা যায়। একটি কালো সাপ সেই মাটির ঢিবি থেকে বেরিয়ে কবিতার দেওয়া দুধ কলা খেতে থাকে। ওগো, তুমি দেখতে পাচ্ছ? মা আমার দেওয়া দুধ কলা গ্রহণ করেছেন। এবার এখান থেকে চলো কবিতা, মাকে নিশ্চিন্তভাবে এবার নৈবেদ্য গ্রহণ করতে দাও। এরপর রাত হয়ে যায়। সারা দিনের ক্লান্তিতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ওগো, শুনছো? শুনতে পাচ্ছ? মন্দিরের দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে না? হ্যাঁ, তাই তো, এটা একটা সদ্যজাত শিশুর কান্না। চলো তো গিয়ে দেখি। তারপর তারা তাড়াতাড়ি সেই মন্দিরে পৌঁছে দেখে মন্দিরের ভেতরে একটি সদ্যজাত কন্যা সন্তান রয়েছে, আর সে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এত দিনে মা আমার কথা শুনেছেন, আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই কথা বলেই কবিতা সেই কন্যাকে কোলে তুলে নেয়। তুমি কি পাগল হলে কবিতা? আগে আমাদের ভালো করে খোঁজ নিতে হবে, এই কন্যা এখানে এলো কিভাবে। তারপর তারা কন্যাটিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে আসতেই, কবিতা, ওসব অন্য লোকের মেয়েকে বাড়িতে পালিস না। কাল সকালেই ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসবি। না না না, কিছুতেই না, কিছুতেই না। ও আমার মেয়ে, আমার মেয়ে পঞ্চমী। হ্যাঁ হ্যাঁ, ওর নাম পঞ্চমী। এরপর থেকে কবিতা ও বিকাশের পঞ্চমীকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটতে থাকে। তাদের খুশির সীমা আর থাকে না। কিন্তু তাদের এই খুশি ও আনন্দ দেখে কার না কার মেয়ে কুড়িয়ে পেয়েছে, তাকে নিয়ে আদিক্ষেতা দেখো। এদিকে আমার ছেলেটার দিকে কোনো খেয়ালই নেই। এবার একটা ব্যবস্থা করতে হবেই দেখছি। এইভাবে দিন কাটতে থাকে।
একদিন পঞ্চমী যখন বিছানায় ঘুমিয়েছিল তখন দুলাল সেখানে চুপি চুপি আসে। তারপর পঞ্চমীকে তুলতে যেতেই কি হয়েছে দাদা? পঞ্চমীর দিকে তাকে অমন অদ্ভুত ভাবে চেঁচাচ্ছ কেন? না না, তেমন কিছু না, কিছু না, আমি কিছু দেখিনি। না 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 না। এই কথা বলে দুলাল সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, আমি কি ভুল দেখলাম নাকি? না না, আমি তো কিছু ভুল দেখিনি। এরও বেশ কিছুদিন পর একদিন কবিতা মৌসুমীর হাতে দুধের বোতল দিয়ে বলে, বৌদি, পঞ্চমীকে একটু দুধটা খাইয়ে দাও না, আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও, খাইয়ে দিচ্ছি। কবিতা স্নানে চলে গেলে মৌসুমী সেই বোতলের সমস্ত দুধ জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। কিন্তু তারপরেই দেখে